নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। আজকে সাফ কথার বিষয় হচ্ছে পাহাড় নিয়ে, উত্তরবঙ্গের পাহাড় নিয়ে, পাহাড়ের উন্নয়ন নিয়ে। আপনারা সকলেই জানেন গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পাহাড় সফরে যান। ঋণ শোধ করার জন্য পরপর তিনি উত্তরবঙ্গ সফরে এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন, মাসখানেক আগেই তিনি উত্তরবঙ্গে এলেও শিলিগুড়িতে সীমাবদ্ধ ছিল সে সফর। পরে আবার উত্তরবঙ্গ সফরে গেলেও পাহাড়ে তিনি যাননি। এবার একদিনের সফরে তিনি কার্শিয়াংয়ে উপস্থিত হন এবং সেখানে মঙ্গলবার আমরা দেখেছি সভা থেকে পাহাড়বাসীকে প্রথমে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তার স্পষ্ট বার্তা যে পাহাড়ে তিনি ঘুরতে আসবেন না। এর আগে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে কর্তৃব্র কটাক্ষ তিনি করেছেন। এছাড়া উন্নয়ন এবং কাজের জন্য তিনি আসবেন বলে তিনি বারবার বলেছেন। শুভেন্দুর কথায় পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে এবারের রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন 2009 সাল থেকে বারবার পাহাড়ে পদ্ম ফুটেছে। মুখ্যমন্ত্রীর মতে যে পাহাড়বাসী সব সময় বিজেপির ওপর ভরসা রেখেছে এবং সেই ভরসা প্রত্যাশা পূরণের সময় এসেছে বলে তিনি উল্লেখ করেছেন। একাধিক মন্তব্য উঠে এসেছে তার বক্তব্য থেকে, পাহাড়ের উন্নয়নের কথা উঠে এসেছে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর পাহাড় অর্থাৎ কার্শিয়াং সফরে গিয়ে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন একটু গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। পাহাড় সফরে কি উন্নয়নের বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, পিসিআরকে বলবো একটু গ্রাফিক্সটা তুলে ধরতে। ঘুরতে নয়, আমি উন্নয়ন করতে আসবো, এমনটাই তিনি বলেছেন। ডাবল ইঞ্জিন সরকারে পাহাড়ে উন্নয়ন হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এবং কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা পাবেন পাহাড়বাসী তিনি বললেন, এবং পাহাড়ে উন্নয়নের রোড ম্যাপ তৈরি করবে রাজ্য সরকার। এছাড়া তিনি বলেছেন যে নির্বাচনী ইস্তাহারে যা যা ছিল তা পূরণ হবে। পাহাড়ের সব বন্ধ চা বাগান খুলে যাবে অর্থাৎ খুলবে এবং বন্ধ 25টি চা বাগানের জন্য 334 কোটি টাকার উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু হচ্ছে। এছাড়া তিনি বলেছেন নতুন সরকার তোলাবাজি কাটমানি একেবারে বরদাস্ত করবে না এবং এই সরকারের আমলে জিটিএতে আর দুর্নীতি হবে না বলে তিনি উল্লেখ করেছেন এবং যারা চুরি করেছেন তাদের জেলে ভরা হবে। জিটিএতে যারা চুরি করেছেন তাদের জেলে ভরা হবে এবং পাশাপাশি পুলিশের স্বচ্ছতার সঙ্গে নিয়োগের কথাও শুভেন্দু অধিকারী বলেছেন এবং গোর্খাদের বিরুদ্ধে আগের সরকারের দেওয়া মিথ্যে মামলা যেগুলো আছে সেই মামলাগুলো তুলে নেওয়া হবে এবং শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো জোর দিয়ে কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়া কার্শিয়াং হাসপাতালের সংস্কার এবং সরকারি স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুমের বিষয়টি তিনি তৈরিতে উদ্যোগের কথা তিনি বলেছেন। এছাড়া খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ইনডোর স্টেডিয়াম ও স্পোর্টস গ্রাউন্ড তৈরির কথাও তিনি ঘোষণা করেছেন। এই গেল পাহাড় সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বার্তা দিলেন সেদিকে তো আমাদের নজর থাকবে। আরও একটি বিষয় আজ সামনে এসেছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে জিটিএ প্রসঙ্গে তিনি বলেছেন যে জিটিএতে আর দুর্নীতি হবে না এবং যারা চুরি করেছেন তাদেরকে জেলে ভরা হবে এবং এই হুঁশিয়ারি বা এই হুঙ্কারের পরেই কিন্তু আমরা আজ যে আপডেট পেয়েছি সেটা হচ্ছে একেবারে মুখ্যমন্ত্রী পাহাড় ছাড়তে জিটিএ থেকে পদত্যাগ করেছেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা এবং ডেপুটি চিফ এক্সিকিউটিভ সঞ্জবীর সুব্বা। অর্থাৎ কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর এই যে পাহাড় সফর এবং জিটিএ নিয়ে যে তার এই সতর্ক বার্তা বা হুঙ্কার বা হুঁশিয়ারি, তারপরেই কিন্তু এই যে জিটিএর চিফ এক্সিকিউটিভ এবং ডেপুটি চিফ এক্সিকিউটিভের এই যে পদত্যাগ পাহাড়ের রাজনীতিতে কিন্তু একটা প্রভাব ফেলতে চলেছে। সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা ইতিমধ্যেই জুড়ে গেছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি একটু ইন্ট্রোডাকশনটা পরিচয়টা করাবো, স্ক্রিনে করাবো পিসিআর। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা বিশিষ্ট অতিথিরা রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন শিলিগুড়ি থেকে অমিতাভ কাঞ্জিলাল, এবং রয়েছেন আমার সঙ্গে জিজেএম এর সাধারণ সম্পাদক রোশন গিরিজি, রয়েছেন বিজেপি দার্জিলিং জেলার সহ সভাপতি শুভ প্রধান এবং জিএনএলএফ এর কেন্দ্রীয় মুখপাত্র ওয়াই লামা। প্রত্যেককে আমি আজকের আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি প্রথমে আমি চলে যাব অমিতাভ বাবুর কাছে। অমিতাভ বাবু, যে বিষয়টি নিয়ে আজকের আমাদের আলোচনা সেটা হচ্ছে পাহাড়ের উন্নয়ন এবং যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে, সেই প্রতিশ্রুতি মূল্যায়নে বা প্রতিশ্রুতিগুলো রক্ষার্থে প্রথমবার কার্শিয়াং অর্থাৎ পাহাড় সফরে গেলেন শুভেন্দু অধিকারী এবং তিনি উন্নয়নের বার্তা দিলেন। একেবারে সে জায়গায় দাঁড়িয়ে জিটিএ প্রসঙ্গ বিভিন্ন মন্তব্য তিনি করেন, জিটিএর প্রসঙ্গ কড়া বার্তা তিনি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে আর দুর্নীতি সহ্য করা হবে না। পুরো বিষয়টিকে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, কিভাবে দেখছেন?
সরকার এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রশাসন পরিচালনা করেছে বিগত প্রায় 15 বছর ধরে, বা তার পূর্ববর্তীকালেও যে বাম সরকার ছিল, পাহাড় আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা এমন একটা জনপদ, এমন একটা ভূগোল যেখান থেকে চা বাগিচার সুবাদে, পর্যটনের সুবাদে, টিম্বার ইত্যাদির সুবাদে একটা বড় রাজস্ব রাজ্যের কোষাগারে জমা হয়েছে। কিন্তু তার বিনিময়ে যে পরিমাণ উন্নয়ন এখানে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাস্তবত কিন্তু সেই পরিমাণ উন্নয়ন পৌঁছয়নি। অবকাঠামোগুলোর যথাযথ উন্নয়ন, রাস্তাঘাটের যথাযথ উন্নয়ন, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা, এইগুলো নিয়ে স্বতন্ত্র কণ্ঠস্বর গোর্খাল্যান্ডের দাবি সে প্রায় 100 বছরের পুরনো, সেই ইতিহাস আমরা জানি। গত 15 বছর ধরে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রশাসন পরিচালনা করলেন, পাহাড়ের সঙ্গে তিনি আসলে যে সম্পর্কটা তৈরি করেছিলেন, সে সম্পর্কটা ছিল অনেকটা ঘুর পথের লেনদেনের। ব্যাপারটা এইরকম যে পাহাড়ে যখন যে রাজনৈতিক পক্ষ শক্তিশালী হয়েছে, তিনি তার সঙ্গে দর কষাকষি করার চেষ্টা করেছে। যখন বিমল গুরুং পাহাড়ে প্রবাদ প্রতিম নেতৃত্ব নিয়ে, বিরাট সংখ্যা নিয়ে, বিশাল প্রতিপত্তি নিয়ে নেতৃত্ব দিচ্ছেন পাহাড়ের মানুষের আবেগকে, সেন্টিমেন্টকে, তখন তিনি বিমল গুরুং এর সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি মঞ্চে রং মিলে গেছে, একাকার হয়ে গেছে, বিমল গুরুং তাকে মা বলে সম্বোধন করছেন। পরক্ষণেই আবার যখন সেটা সম্ভব হচ্ছে না, তখন এদের বিরুদ্ধে হাজারো মিথ্যে মামলা দিয়ে সেখানে সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটিয়ে, যেখানে ওই অমিতাভ মালিক নামে একজন পুলিশ অফিসারের মৃত্যু হলো, এই সমস্ত কিছু ঘটিয়ে এদেরকে দেশদ্রোহী সাজিয়ে তিনি এদের চোখে যথারীতি রাক্ষসীতে পরিণত হলেন এবং তারপর হাত মেলালেন এদেরই অংশ থেকে ভেঙে আসা বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গে। আবার তারপর সেই হানিমুনও শেষ হয়ে গেল, পৌঁছে গেলেন অনিত বাবুর হাত ধরতে। আসলে উনি পাহাড়ের উন্নয়ন কোনোদিন চাননি। যেটা চেয়েছেন সেটা হচ্ছে পাহাড়ের মানুষকে ডিভাইড অ্যান্ড রুল এই নীতিতে বিচ্ছিন্ন করে মূল, এই যে দেখুন এতগুলো জনজাতি পর্ষদ তিনি তৈরি করেছেন, লেপচা বোর্ড, তামাং বোর্ড ইত্যাদি ইত্যাদি, কিন্তু গোর্খাল্যান্ডের দাবি তো এতদিনের পুরনো। তাহলে সেখানে গোর্খাদের নিয়ে, গোর্খা উন্নয়ন বিষয়ে কোন বোর্ড গঠন করে তাদের জন্য তহবিল দেওয়ার কথা তিনি একবারও বললেন না কেন? আসলে তিনি যেটা করেছেন, সামনে কিছু পাহাড়ের বাসিন্দাকে পুতুল, পাপেট, তাদেরকে বসিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে র্যাম্প্যান্ট দুর্নীতি, র্যাম্প্যান্ট করাপশন। উন্নয়নের জন্য জনগণের যে টাকা ওখানে গেছে, সেই টাকা যথেচ্ছ ব্যবহার হয়েছে, যার কোনো অডিট নেই, যার কোনো কি বলবো পরিকাঠামোগত বিকাশের কি কোন স্তর থেকে কোন স্তরে সেটা এগুলো, সেটা আদৌ কোনো সমাধান খুলে দিল কিনা। আপনি যদি এই মুহূর্তেও দার্জিলিং এ যান, এই পর্যটকের মরশুমে হোটেল থেকে শুরু করে পরিবহনের রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় ওখানকার যে ড্রাইভাররা, যে পোর্টাররা, একেবারে নিচুতলার মানুষের কথা বলছি, তাদের জনজীবনে, তাদের বাঁচার কায়দার কোনো উন্নতি সেখানে কিচ্ছু ঘটেনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনুন্নয়ন আরো বেশি বেড়েছে সির্ফ এই কারণে যে সেখানে পাহাড়ের এই অনুন্নয়নের সমস্যার সমাধান করবার সদিচ্ছা নিয়ে কেউ যাননি, এবং গেছেন তারা ওই টুরিস্টদের মতো ঘুরেছেন, কোমর দুলিয়ে নেচেছেন খানিকক্ষণ, এবং তিনি মুখে বলেছেন পাহাড় হাসছে। তারপর আমরা বাস্তবতায় দেখেছি পাহাড়ের পথের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সেখানে তার হাসি মুখের ছবিটাই খালি ছিল, কিন্তু অন্য কেউ হাসছিল না পাহাড়ে। সত্যি সত্যি পাহাড়ের, এবং তারপর তার আরেক ভাইপোর বিয়ে দিতে গিয়ে পাহাড়বাসীকে তিনি এত টাকা উপহার দিচ্ছেন, যেন সে আগেকার দিনে রাজা মহারাজারা প্রজাদেরকে টাকা বিলোতে এসছেন ছেলের বিয়ে উপলক্ষে। কার্যত সেখানে শিক্ষকদের, স্কুল শিক্ষকদের চাকরি বিক্রি হয়েছে কয়েক কোটি টাকায়, মানে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন ওনার দলের তৃণঙ্কুর ভট্টাচার্য, যিনি কিনা ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন এবং এবারে বিধানসভা নির্বাচনে প্রার্থীও ছিলেন। ফলে সবটা মিলিয়ে আসলে এই বিগত রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নের প্রশ্নে কোনো সুষ্ঠু পরিকল্পনা, কোনো নির্দিষ্ট পথ চলার রূপরেখা, সহযোগিতার পরিবেশ কোনো কিছুই সেখানে তৈরি করতে পারেননি। পাহাড়ের মানুষের ভেতরে এমন কোনো আশ্বাস জাগাতে পারেননি যা সুশাসনের দিকে, পাহাড়কে নিশ্চিন্ততার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই অবস্থা থেকে দাঁড়িয়ে এই যে মানুষের, জনগণের ট্যাক্সের পয়সার যে ব্যাপক দুর্নীতি ঘটেছে,
নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর সমস্ত দুর্নীতিগুলোর তদন্ত শুরু হয়েছে, সমস্ত দুর্নীতিগুলোর পুলিশি ধরপাকড় শুরু হয়েছে, এবং আমরা আশা করছি পাহাড়ের এই 15 বছরের স্প্যানে যে ব্যাপক দুর্নীতি হচ্ছে সেটাও অধরা থাকবে না। এরা প্রত্যেকে জনগণের পয়সার জন্য সরকারের কাছে দায়বদ্ধ জবাব দিতে, যে কিভাবে কোন খাতে কোন জায়গায় ব্যবহার হয়েছে, সাধারণ মানুষের কাছে পানীয় জলটাকে ঠিকঠাক পৌঁছচ্ছে। পাহাড়ে যখন জলের আকাল দেখা দেয় সেই সময় মানুষ কত টাকা দিয়ে জল কেনেন, গ্যাস, এলপিজি সাপ্লাই, খাদ্যদ্রব্যের সাপ্লাই, শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে যে খাবার রোহিণী পেরিয়ে উপর দিকে উঠে যায়, সেইখান রোহিণী পেরোলেই তার দাম কি জায়গায় চলে যায় আপনাদের কারোর ধারণা নেই। আমি পাহাড়ে 2 বছর অধ্যাপনা করেছি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে। আমি দেখেছি ওখানকার মানুষেরা কত সহজ সরল জীবনধারায় অভ্যস্ত, কত সামান্যতে তারা খুশি, কত মানে সাধারণ উপকরণ নিয়ে তারা বাঁচে, অথচ হাসি মুখে বাঁচে। যে পোর্টারটা যে 20টা মাথায় ওই বিশাল মানে 6-7টা সিলিন্ডারের বোঝা নিয়ে পাহাড়ি পথ বেয়ে বেয়ে মানুষের কাছে পৌঁছে দেয়, আমি দেখেছি তার জীবনের ন্যূনতম চাহিদা, মানে ওই নুন চা বলে একটি অসামান্য উপন্যাস আছে, কখনো পড়বেন, এদের জীবনযাত্রা কত সহজ, কত সরল, অথচ এদের দাবি কত কম। অথচ এদের ঘাড়ে পা রেখে ক্ষমতার সিঁড়ি বেয়ে যারা উপরে উঠে গেলেন, তারা কেউ ফিরে এসে দেখতে গেলেন না যে শেষ পর্যন্ত পাহাড়ের কি উন্নয়ন হলো। ওই যে একটা বিশ্ববিদ্যালয়, হিল ইউনিভার্সিটি নামে একটা বিশ্ববিদ্যালয় বানিয়ে দিলেন, আজ পর্যন্ত সেখানে একটা রেজিস্ট্রার রিক্রুট হলো না, কন্ট্রোলার রিক্রুট হলো না, সেখানে কোনো সরকারি মানে আধিকারিক যারা যারা পরিচালনা করবেন তার ইউনিভার্সিটি বিল্ডিং থেকে শুরু করে যথাযথভাবে ক্লাস পরিচালনা কিচ্ছু হলো না। অপরিকল্পিতভাবে ঘোষণা করে দেওয়া হলো, একজনকে মাথায় বসিয়ে দেওয়া হলো, এবং তারপর এইভাবেই চলছে। সুতরাং এই বোঝাই যাচ্ছে এটা লালিপপ ঝুলিয়ে দেওয়া ছাড়া কিচ্ছু নয়। বারবার পাহাড়বাসীর সামনে এই লালিপপ ঝুলিয়ে দিয়ে ভোটের বাজারে ওই যারা ওই সময় মানে টাকার চক্রটাকে পরিচালনা করবেন তাদের সঙ্গে আঁতাত করে ওই ওখানে মিরিককে একটা পুরসভা ঘোষণা করে দাও, ও অমুককে একটা ডিস্ট্রিক্ট ঘোষণা করে দাও। কারণ যত এই প্রশাসনিক বিভাজন হবে তত বেশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ফান্ডগুলো তত এই প্রশাসনিক ইউনিটগুলোতে পৌঁছবে, তত বেশি করে টাকার পাইপলাইন চালু থাকবে। এইভাবে আসলে এই ব্যবস্থাপনাগুলোকে মাথাভারী করে তোলা হয়েছে। উন্নয়নের দিকে তো তাকাননি, তারা নিজেদের ঝুলি একেবারে ভরেছে। বুঝতেই পেরেছি আপনার কথাতে যেটা আপনি বলতে চাইলেন। তবে এই মুহূর্তে যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি দার্জিলিং জেলার সহসভাপতি শুভ প্রধান বাবু রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি শুভ প্রধান বাবু। শুভ প্রধান বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। একেবারে একেবারে শুভপ্রধান বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিষয়গুলো অমিতাভ বাবু বললেন যে আগের সরকারের আমলে কিন্তু পাহাড়ের কোনো উন্নয়ন হয়নি, সড়ক থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু একাধিক সমস্যা ছিল পাহাড়বাসীর। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার বা আমরা দেখেছি গতকাল শুভেন্দু অধিকারী এলেন পাহাড়ে, প্রথমবার কার্শিয়াংয়ে এলেন, এবং তিনি নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো সার্থক করার ক্ষেত্রে বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেছেন। চা বাগান খুলে যাওয়া থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত বিষয় তিনি আলোকপাত করলেন, তিনি দৃষ্টি দেবেন বলে, এবং সেগুলোর উন্নয়নের ক্ষেত্রে তিনি একাধিক পদক্ষেপ তিনি নেবেন বলে বলেছেন। সে জায়গায় দাঁড়িয়ে আমি জানতে চাইছি আপনার কাছ থেকে, আপনাদের এই যে রোডম্যাপ বা রূপরেখা যেটা তৈরি করা হচ্ছে ঠিক কিভাবে এগোবে, কতদিন সময় লাগবে, কি কি আপনাদের পরিকল্পনা রয়েছে পাহাড়ের উন্নয়নের ক্ষেত্রে, একটু যদি বলেন। সত্তা বিরোধী একটা লহর ছিল, যে অ্যান্টি ইনকামেন্সি যে ফ্যাক্টর ছিল, সেটা দিয়েই আমাদের একটু ইজি একটা ভিক্টরি হয়ে গেছে। আর বাঙালিও তো সত্তা বিরোধী লহর তো ছিল, কিন্তু বাঙালি কি হয়েছে যে একটা সরকার ছিল, সরকার চলে এসেছে, কিন্তু এখানে একটা সরকার অবয়ব ছিল, ইন্ডিয়া সরকার ছিল, অর্থাৎ ট্রান্সপোর্ট বলে সোজা সরকার এখানে ঢুকতে চাইছিল না, ঢুকতে পারছে এখানে ট্রান্সপোর্ট সাবজেক্ট বলে। সেই ক্ষেত্রে সুবিধাবাবু যে প্রস্তুতি দিয়েছেন, তারপরে হয়তো ওদের তো নৈতিক দায়িত্ব নিয়েই তো কথা ছেড়ে সরকার ছিল। আর তবে তো একটা রাস্তা ওরা করে দিয়েছে যে বাংলা সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হওয়ার সত্ত্বেও কিন্তু পাহাড়ের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে পূরণ করার একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। বেশ, আচ্ছা, গোর্খাল্যান্ড বা পাহাড়ের যে স্থায়ী রাজনৈতিক সমাধান, সে বিষয়ে নতুন সরকারের অবস্থান কি হবে বলে আপনার মনে হচ্ছে? ইন্টারলোকেটরের কথা যে এসছে, ইন্টারলোকেটর আগে এসেছিলেন তখন সরকার ছিল না, তারপরে বাঙালি একটা বাধা হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। কিন্তু সরকার আসার পরে এখন রাস্তাটা খুলে গেছে দুই দিকেই।
তো একটা ওইটা মানে ওর সমাধান সূত্র মানে ধরার জন্য আর খুঁজে বের করার জন্য ওরা যে তারপরে উনি আবার সরকার আসার পর আবার এই পাহাড়ে চলে এসেছেন। হ্যাঁ, তো উনার যে উনি তো যে বললেন যে আমাদের হোম মিনিস্টার হুম যে প্রতিশ্রুতি দিয়েছেন উনি তো খারসাংয়ে আর দার্জিলিং এ আর ভার্চুয়াল মিটিংয়ে দার্জিলিং এ দিয়েছেন। তারপরে সুকাতে এসেও তো উনি বলে গেছেন পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা ক্ষমতায় পাহাড়ে একটু স্থাপনা করা হবে। বেশ তো স্থায়ী রাজনৈতিক সমাধান তো কি কি হতে পারে সেটা কেন্দ্র সরকার বলতে পারে, কিন্তু শুভেন্দু তার অধিকারে যে কটু মানে কাজ করা উনি বলেছেন যে পাহাড় এখন অ্যাকচুয়ালি হাসবে। আগে তো দিদি এসে বলতেন পাহাড় হাসছে, কিন্তু হাসছে। শুধু ওনাদের ক্যাডাররা হাসছিল। এইবার সত্যি সত্যি পাহাড় হাসছে, কালকে হেসেও ছিল। হুম 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 অর্থাৎ এর আগে যখন দিদি বলতেন যে পাহাড় হাসছে, তবে এবারে একেবারে আপনি যেটা বলতে চাইছেন, এবার শুভেন্দু সরকারের আমলে, বিজেপি সরকারের আমলে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার পাহাড়ের উন্নয়ন করবে এমনটাই বলতে চাইছেন শুভবাবু? জাতির মানে আমাদের যে দীর্ঘদিনের যে একটা জাতীয় জনভাবনা আছে সেটাকেও তো মাথায় রেখে কিন্তু তা তো উনি তো স্টেটের রাজ্যের উনি মুখ্যমন্ত্রী, রাজ্যের ক্ষমতায় যে আছে সেটা তো দিয়ে গেছেন। তো এবার কেন্দ্র সরকার যে নির্ণয় নেবে সেটাকে দিবেন। বেশ, আজ আমরা পাহাড়ের উন্নয়ন নিয়ে কথা বলছি এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি পাহাড় সফর করে গেলেন এবং তারপর আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বতা রয়েছেনই, সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকও রয়েছেন, আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জিজেএম এর সাধারণ সম্পাদক রোশন গিরি। রোশন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। রোশন বাবুর কাছে যাব আমি একটু। রোশন বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গ সফরে এসেছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নের বার্তা তিনি দিলেন। পাহাড়ে একাধিক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান কি মনে হচ্ছে কিভাবে সম্ভব হতে পারে বা কিভাবে সম্ভব হতে চলেছে, আপনাদের কি ধারণা হচ্ছে এই মুহূর্তে? हम सबसे आगे तो मुख्यमंत्री अधिकारी जी को धन्यवाद देते हैं, उन पर आभार प्रकट करते हैं कि शुभेंदु जी ने जिस तरीका से शहीदों को 5 लाख और नौकरी देने का ऐलान किया है, इसको हम स्वागत करते हैं। जीटीए में जिस तरीका से भ्रष्टाचार हो रहा है, भ्रष्टाचार का जांच होगा, आयोग भी बन गया है, इंक्वायरी टीम भी बन गया है, इंक्वायरी टीम ने अपना इंक्वायरी कर लिया है। अभी जो भ्रष्टाचार किया है उसको जेल भेजा जाएगा। कल उन्होंने खुलेआम खरसंग में ऐलान कर दिया है, इसको भी हम स्वागत करते हैं। और 1000 ईस्टर्न फ्रंटियर EFR रिक्रूटमेंट, EFR में 1000 वैकेंसीज को फिलअप करने का वो भी हम स्वागत करते हैं। पंचायत में काम करने का लिए जो उन्होंने ऐलान किया, हाँ, तो आज से तो अनित थापा रेजिग्नेशन दे दिया। कल मुख्यमंत्री का बात सुनते ही वो डर से रेजिग्नेशन दे दिया। डिप्यूटी चेयरमैन, डिप्यूटी चीफ ने भी रिजाइन दे दिया है, माने रेजिग्नेशन दे दिया है। तो हम उम्मीद करते हैं कि हम लोग को ममता बनर्जी सरकार ने बहुत शोषण दमन करके रखा था, डेवलपमेंट कुछ नहीं हुआ था। अभी शुभेंदु अधिकारी जी के नेतृत्व में हम लोग विश्वास करते हैं और हम लोग से भी अपील करते हैं कि उनकी नेतृत्व विश्वास करे और वो जिस तरीका से डेवलपमेंट का लिए हम लोग का पार्ट तराई और डुअर्स का समस्या का समाधान का लिए आगे बढ़ रहा है। इंटरलोक्यूटर ने भी उनसे मुलाकात किया, तो हम लोग को बहुत उम्मीद है शुभेंदु जी का सरकार से। हम लोग बहुत खुश है। आते ही जीटीए का जिस तरीका से करप्शन है, जल जीवन मिशन से, अमृत से, डिजास्टर
से, पीएमजीवाई से, आरआईडीएफ से, हम्म पीएमवाई में, हम्म प्राइम मिनिस्टर आवास योजना में, टीचर घोटाला में, टीचर घोटाला का भी उन्होंने बात साफ कह दिया कि जो अभी होगा वो सीबीआई जांच होगा। हम्म सब तो टीचर घोटाला में दोषी नहीं है, लेकिन जो दोषी है वो लोग को सजाई देना चाहिए। हम्म तो वी वेलकम द मूव ऑफ द ऑनरेबल चीफ मिनिस्टर, हम्म और उनसे हमको बहुत उम्मीद है। हम्म। और एक बात है रोशन जी, और एक चीज आपसे पूछना चाहते हैं, ये जो गोरखालैंड बा पहाड़ का जो समस्या है उसमें राजनीतिक समाधान के बारे में आपको क्या लगता है, नया सरकार क्या क्या स्टेप ले सकते हैं बा, इसके लिए क्या क्या जरूरत है स्टेप लेना जो प्रेजेंट गवर्नमेंट नहीं, देखिए उसका लिए तो बातचीत चल रहा है, इंटरलोक्यूटर आया है, इंटरलोक्यूटर रिपोर्ट जैसा सबमिट करेगा उसका बाद समस्या का समाधान का लिए बातचीत चलेगा। हाँ, ये जो गोरखालैंड का मांग है 1907 से भारत स्वतंत्र होने का 40 बरस आगे से ये मांग चल रहा है। तो मांग चल रहा है, अभी हम लोग को चाहिए संवैधानिक समाधान, एक कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन। तो इसका लिए शुभेंदु जी का सरकार ने वादा किया है कि वो काम करेंगे, अमित शाह जी ने वादा किया है। हम लोग पिछले 12 फरवरी को मिले थे अमित शाह जी से, तो उन्होंने आके सुखना मैदान में भी 21 तारीख अप्रैल को बहुत सारे बातें कही है। उन्होंने जीटीए में भ्रष्टाचारी को जांच होगा और सजाए होगा वो भी कहा था। तो वो सब हो रहा है। तो बीजेपी लेड गवर्नमेंट से हम लोग को बहुत बहुत उम्मीद है একদমই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে রয়েছেন জিএনএলএফ এর কেন্দ্রীয় মুখপাত্র ওয়াই লামা জি। ওয়াই লামা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ওয়াই लामा जी, आपसे भी एक सेम ही प्रश्न पूछेंगे जे ये जो शुभेंदु अधिकारी जी आए थे मतलब कल, तो उन्होंने बहुत सारे उन्नयनमूलक प्रकल्प के बारे में बोला है, बहुत सारा जो प्रतिश्रुति दिए थे बिफोर इलेक्शन, एवं बाद इस मतलब कल आके वही सब बोले हैं कि उन्नयन कैसे करेंगे, एकदम चाय बागान सब खुल जाएगा, ये सब बहुत सारे बातें उन्होंने की है। शिक्षा में, मेडिकल फैसिलिटी, कालिम्पोंग में मेडिकल कॉलेज होंगे, ये सब बहुत सारे चीज़ों के बारे में उन्होंने मेंशन किया है। एवं जीटीए के बारे में भी एकदम मतलब स्ट्रॉन्ग एक स्टेप लेंगे ऐसे बोला है, जैसे रोशन जी भी बोल रहे थे। तो इसके बारे में आप लोग तो अलायंस पार्टी है, तो क्या सोच रहे हैं, कैसे सब कुछ होगा, कितना उम्मीद रख रहे हैं शुभेंदु अधिकारी से, शुभेंदु अधिकारी सरकार से? जी, सबसे पहले तो मैं आपका धन्यवाद, आपने मुझे यहाँ बुलाया। देखिए, शुभेंदु अधिकारी जी मुख्यमंत्री बनने के बाद पहली बार कल कुर्सिंग में आया है, तो हम लोग बहुत खुश हैं, बहुत खुश थे। उनके स्वागत के लिए हम सब वहाँ पर मौजूद थे। हमारे पार्टी के अध्यक्ष हो, हमारे सारे कार्यकर्ता वहाँ पर मौजूद रहे और उनका अभिवादन हमने किया। और जो बातें उन्होंने हमारे पहाड़ के लिए रखे गए, चाहे मेडिकल कॉलेज हो, हॉस्पिटल को अपग्रेड करना हो, चाय बागानों को जो समस्या उसको, और जो फॉरेस्ट विलेज का जो बात है, EFR का बहुत पहले से बात चल रहे थे, तो ये सब उन्होंने हमें एक तोहफे के रूप में दिया। तो इससे पहाड़ पहले जब बोलता था कि पहाड़ हंस नहीं रहा है, तो कल जी भर के हंसने का मौका मिला पहाड़ को। माननीय मुख्यमंत्री जी जब आए तो पहाड़ बहुत खुश थे। उन्होंने बहुत सारे स्नेह दिखाया, प्यार दिखाया, अपनापन दिखाया। और जो सबसे बड़ी बात उन्होंने कहा कि जो स्थायी राजनीतिक समाधान के तौर में जो केंद्र की सरकार जो कमिटमेंट किया है, उस कमिटमेंट को पूरा करने के लिए वो हमारे मुख्यमंत्री जी भी
आगे आए हैं, तो ये हमारे लिए बहुत बड़ी बात है। और हम इससे हमारे तमाम पार्टी, हमारे तमाम लोगों की तरफ से मैं धन्यवाद देना चाहता हूँ माननीय मुख्यमंत्री जी को, कि उन्होंने पहली बार कोई बंगाल के मुख्यमंत्री, हमारे मुख्यमंत्री, आज हमें अपना मुख्यमंत्री लग रहा है। लग रहा है कि हमें अपना, हाँ, अपनापन उन्होंने हमें दिखाया। और जीटीए का जो बात उन्होंने किया, देखिए जीटीए में बहुत सारे करप्शन हुआ है। जनता के लिए जो भी पैसे आए हैं वो पैसे का कहीं भी सही इस्तेमाल नहीं हुआ है। और रही बात केंद्र में सरकार बनाना हो या राज्य में सरकार बनाना हो, वो हमारी जो जनमत बीजेपी के लिए गया है वो जीटीए को खारिज करने के लिए गया है। अच्छा, जीटीए के पक्ष में कोई भी जनता, यहाँ का जनता और कोई भी यहाँ का जो घटक दल है, एनडीए का जो कोई भी पार्टनर, वो कोई भी जीटीए के पक्ष में नहीं था। और हमारे यहाँ के सांसद तो बहुत पहले से ही कह रहा था 4 तारीख के बाद सबसे पहला काम हम जीटीए को खारिज करेंगे। अच्छा, तो हमें हमारे मुख्यमंत्री जी की तरफ से ये बहुत बड़ी उम्मीद है लोगों के मन में कि ये जीटीए को खारिज कर देगा। जीटीए को खारिज करके क्या करना अच्छा होगा पहाड़ के लोगों के लिए, मतलब गवर्नमेंट की तरफ से? जी, जैसे कि सरकार की तरफ से, भारत सरकार की तरफ से गवर्नमेंट रिप्रेजेंटेटिव नियुक्त किया गया है। और जो पंकज कुमार जी हैं वो माननीय मुख्यमंत्री जी से भी भेंट किया है। इसके ऊपर बहुत सारे यहाँ की राजनीतिक अराजनीतिक संगठनों से भी वो मुलाकात कर रहे हैं। तो सबसे बेस्ट ऑफ बेस्ट सॉल्यूशन का हमें आशा है और हमारे मुख्यमंत्री की तरफ से ही ये शुभ कार्य होगा, ये हमें पूरा विश्वास है। तो जीटीए के अगेंस्ट में ही यहाँ का लोगों ने मतदान किया है, उसका हम पूरे सम्मान करते हैं। और आज जो जीटीए प्रमुख ने रेजिग्नेशन दिया, रेजिग्नेशन देते समय भी उन्होंने यही बात को दोहराया है कि ये जीटीए जो आने वाले संवैधानिक व्यवस्था के लिए ये बाधक बन रही है। आपको नहीं लगा कि डर के मारे वो लोगों ने रेजिग्नेशन दे दिया है क्योंकि जीटीए में इतना दुर्नीति हुआ है, इसलिए इतना करप्शन हो गया है? देखिए, वो डर रहा है, डर के मारे दे रहा है या किस और चीज से दे रहा है, लेकिन उन्होंने जो संदेश दिया है कि राजनीतिक समाधान के ऊपर ये जीटीए बाधक बन रहा है, तो इससे हटना ही उनके लिए मुनासिब है। तो ये सबसे बड़ी बात उन्होंने कहकर अपने पद को त्याग दिया है। तो ये बड़ी अच्छी संदेश हमारे लिए भी आया है। अच्छा, আচ্ছা, আমি আমাদের সঙ্গে যেহেতু বিজেপির দার্জিলিং বিজেপি জেলার সহসভাপতি রয়েছেন শুভপ্রধান জি, শুভপ্রধান জির কাছে এই বিষয়ে আসবো। শুভপ্রধান জি, এই যে আজকে যে খবর উঠে আসছে কে পদত্যাগ করলেন চিফ এক্সিকিউটিভ অনিত থাপা এবং ডেপুটি চিফ এক্সিকিউটিভ সঞ্জীব সুব্বা, কোথাও না কোথাও গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, দুর্নীতি টলারেট করা হবে না, অর্থাৎ দুর্নীতিকে কোনো মতে মেনে নেওয়া হবে না এবং দরকার হলে জেলে ভরতে হবে, কোথাও না কোথাও ভয় একটা কাজ করেছে কি? যে ভয়ের জন্য এরা করেছে, ওরা কি করেছে জানেন, ইলেকশনের আগে আমরা তো জিতবই, সরকার আসবে, হ্যাঁ তোমাদের এবার যে কাজ করবে ওর জন্য তুমি আগে থেকে একটু ফান্ডিং করে থাকো। হ্যাঁ, অনেকটা বিল পড়ে হয়েছে, ভার্বাল অর্ডারে অনেকটা কাজ করিয়ে নিয়েছে, অনেকটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আছে, অনেকটা ডিউজ আছে। হ্যাঁ, তো ওইসব ওদের দায়িত্ব, ওরাই দিতে হতো। তো ওরা এখান থেকে ছেড়ে চলে গেছে। 8 মাস 9 মাস যতদিন থাকছে ততদিন ওদেরকে কিস্তি দিতে হতো। তো ততদিন ওরা যতগুলো এজেন্সি, কন্ট্রাক্টর থেকে শুরু করে, সাপ্লায়ার থেকে শুরু করে, যারা সাপ্লাই করেছে, যারা টাকা দিয়েছে, তারা তো ওদের তারা দিত না, সারাদিন ঘরে দাঁড়িয়ে থাকতো না। তো এই দায়িত্ব থেকে ওরা পালিয়ে যাচ্ছে, একটা তো হচ্ছে। হ্যাঁ, এটা দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছে। 2021-এ শুনেন, 2021-এ আমিও ইলেকশনে দাঁড়িয়েছিলাম। আমার পক্ষে অমিত শাহ মহাশয় এখানে এসে ক্যাম্পেইনও করেছেন। তখন আমাকে হারিয়েছে এটাই ভয় দেখিয়ে লোকদের, যারা গ্রামে গঞ্জে থাকে,
যারা চা বাগানে থাকে, সিনকোনা প্লান্টেশনে থাকে, কি এখন তো সরকার এনআরসি আনছে আর পশ্চিমবঙ্গ তো বিরোধিতা করছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আসছে, তোমাদের তো নেপালের লোক বলছে সব, তোমাদের তো জমি ধরনের কাগজপত্র কিছু নাই, হ্যাঁ তোমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, হ্যাঁ সেই জন্য আমাদেরকে ভোট দাও বলে আমাকে 3,000 ভোটের মতন এটা ব্যবধান দিয়ে আমাকে হারিয়েছে। কিন্তু যখন এসআইআর শুরু হলো, একটা উনি তো বলেছেন, অমিত শাহ মহাশয় বলেছেন একটা গোর্খাকে এখান থেকে তাড়িয়ে যেতে হবে না, এনআরসির কোনো ভয় খাওয়া দরকার নেই, উনি তো আমার ক্যাম্পেইনেও বলেছিলেন। এইটা হলো একটা কথা। আর পাড় হাঁসের কথা তো চলেই এসছে। এরা যারা পদ ছেড়েছে ওরা নিজের দায়িত্ব থেকে পালাচ্ছে, এর চেয়ে বেশি আর বলা কিছু নাই আমার। কিন্তু আমাদের ভরসায় এইটাও আছে যে এটা সঙ্গীয় ঢাঁচার ব্যাপারে সরকার বলা হয়, এটা কনকারেন্ট লিস্টের ব্যাপার, হ্যাঁ স্থায়ী রাজনৈতিক সমাধান যেটা নিয়ে আমরা আশা করে বসে আছি। এবার তো প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় কি বঙ্গাল রাস্তায় দাঁড়িয়ে এটাকে বিরোধিতা করবে না, আমরা যতবার ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হবে, ট্রাইপার্টাইট মিটিং হবে, হাইয়েস্ট লেভেলে সেন্ট্রাল লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসাইড করবেন গোর্খার পক্ষে, আমরা গোর্খার ভোট, গোর্খারা তো 2009 থেকে ভোট দিয়ে চলে এসছে, এটা উনি নিজেই বলেছেন। এই তো ছোট সময়ে, হ্যাঁ 1 মাসও হয়নি, 1 মাস তো হতে চলেছে, কিন্তু ওনাকে সব গোটা জিনিস পাহাড়ে কি হয়েছিল পুরো পাশ থেকে শুরু করে উনি পাহাড়ে কত মানে চোখ মানে এখানে দিয়ে দেখেছেন, মন দিয়ে। কালকে সে লোক ওনাকে শুনেছে প্রথমবার। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখানে এসে যখন বক্তৃতা দেন, কেউ কাউকে গাড়ি ভাড়া দিয়ে কাউকে টেনে টেনে খাওয়া দাওয়া করে আনেনি, কিন্তু ওই ধূপে, হ্যাঁ এক একটা ওয়ার্ডে, হ্যাঁ যেরকম একটা উৎসাহ ছিল, যেরকম একটা লোকের মধ্যে একটা জুবিলেন্স ছিল, সেটা প্রথমবার দেখেছি আমি, আমার জীবনে আমি প্রথমবার দেখেছি। আগেবার দিদি আসতেন, হ্যাঁ দিদি পাহাড় আসছে বলে চলে যেতেন, হ্যাঁ আর সকাল দিদি আসেন একটা সময়, সকাল 7টা থেকে রাস্তা ঘাট সব বন্ধ করা হতো, কিন্তু কালকে দেখলাম আমি সুবিধাবাবু যখন আসছেন শুধু 15 মিনিট আগে রাস্তাঘাট বন্ধ করা হলো, আর যাওয়ার পথেও ওনার যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট খুলে করা দেওয়া হলো। তো আমার লাগছিল যে ওনার কোনো ভয় নাই পাহাড়ে আসতে। এবার আমার নিজের গার্জিয়ান আসছেন, এরকম একটা উনি সেরকম একটা ইমপ্রেশন দিয়ে চলে গেছেন। তো আমাদের এবার লাগছে যে এতজন মারা যান, এতজন পুলিশের একটা প্রতারণা যে খাইছেন, সবার হিসাব কিতাব হয়ে যাবে। আর যারা 2017-তে আমাদের গদ্দারি করে ধোকা দিয়ে আমাদের পাহাড়ের এত বড় একটা এজিটেশনকে ওরা ফিরে ফেলেছে, হ্যাঁ তাদেরও একটা শিক্ষা পেয়েছে। সেই জন্য ওরা নৈতিক দায়িত্ব নিয়ে সেই দিনই 4 তারিখে মানে ওদের ছাড়া দরকার, কিন্তু 1 মাস ক্ষমা পাবো বলে ওরা দাঁড়িয়ে করেছিল, কিন্তু ক্ষমা পাবো না বলে এবার ভয় খায় ছাড়ছে। অমিতাভ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ বাবু, আপনার কাছে আবারও আমি আসবো। এই যে রাজনৈতিক প্রেক্ষাপট যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, পাহাড়ের গোর্খাল্যান্ড এবং পাহাড়ের যে স্থায়ী রাজনৈতিক সমাধান, পাশাপাশি এই যে জিটিএর বিষয়টি উঠে আসছে, জিটিএ দুর্নীতি এবং মুখ্যমন্ত্রী বলেছেন একদম টলারেট করা হবে না, একেবারে কড়া হাতে দমন করা হবে, জেলে ভরা হবে, এরপরেই দুজনের পদত্যাগ। কিভাবে দেখছেন রাজনৈতিক প্রেক্ষাপটটা পাহাড়ে, কি মনে হচ্ছে? কথা নয়, সারা দেশের কেন সারা পৃথিবীতে যেখানে উন্নয়ন সুষম বন্টন পৌঁছয়নি, উন্নয়নের সুযোগ সুবিধা যেখানে মানুষ পৌঁছায়নি, সেখানে উন্নয়নের জন্য যে পাবলিক ক্রাই আছে, সেই পাবলিক ক্রাইটাকে আমি লেজিটিমেট মনে করি। কিন্তু এই পাবলিক ক্রাইকে, জনগণের এই দাবিকে সামনে রেখে সংকীর্ণ ছোট মাপের রাজনীতি করাটার তীব্র প্রতিবাদ হওয়া দরকার। গোর্খাল্যান্ডের রাজনীতি, গোর্খাল্যান্ডের দাবি শতবর্ষ পুরনো, আগেও বলেছি আমরা, কিন্তু দেখা গেছে এই গোর্খা সেন্টিমেন্টকে ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, ধরুন কংগ্রেস, তার প্রচুর জনপ্রতিনিধি পার্লামেন্টে ইলেক্টেড হয়ে গেছেন, কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। বিজেপি অন্তত রাজু বিসকে 3 বার সেইখানে পাঠানোর ব্যবস্থা করলো। এখন আমরা যে জায়গাটার দিকে এগোচ্ছি, যে সম্ভাবনার দিকে এগোচ্ছি, যেহেতু জিও স্ট্র্যাটেজিক্যালি আমাদের এই পার্বত্য এলাকা চীনের সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ে, তাই আমাদের দাবি থাকবে এই অঞ্চলকে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়ে
হয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করুক, নতুবা ন্যাশনাল সিকিউরিটি রিজিয়ন বলে একটা আলাদা গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকা বলে চিহ্নিত করে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এখানে রাস্তাঘাট, পড়াশুনো, স্বাস্থ্য, পানীয় জল, জনপরিষেবার বিভিন্ন বিষয়গুলো সেগুলো কেন্দ্রীয় সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হোক। এর মানে এই নয় যে আমরা নতুন রাজ্য সরকারের উপরে ভরসা রাখছি না। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়েছে, সেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে যখনই যারা থেকেছেন তাতে রাজস্ব গেছে, কিন্তু রাজস্বের বন্টন বা সেইটাকে প্রপারলি খরচ করে জনজীবনের মানের উন্নয়ন ঘটানো সেটা প্রপারলি হয়নি, বরং এই কাটমানি রাজত্ব দেখা গেছে অনেক বেশি বেশি করে। এই যে 25-30টা চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে, সেখানকার যে মজুররা ছিলেন, শ্রমিকরা ছিলেন, তাদের ওই অঞ্চলে বসবাস থেকে জীবন ধারণ কি কঠিন জায়গায় চলে গেছে, কি সমস্যা দীর্ঘ হয়ে আছে তাদের জীবনযাত্রা, সেদিকে কারোর নজর নেই। ফলে এই সব বিষয়ে সরাসরি আমরা সরকারি হস্তক্ষেপ দাবি করি। সরকারি হস্তক্ষেপ একেবারে নিষ্পক্ষ হস্তক্ষেপ যাকে বলে, তা দিয়ে যেমন দুর্নীতিকে নোট করা হোক, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি যে সমস্ত প্রকল্পগুলো সমতলের মানুষেরা সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো পাহাড়ের মানুষের কাছেও যথাযথভাবে পৌঁছে যাক। এবং সেইটা করতে গেলে কিন্তু একটা সময় যে কথাটা বলা হয়েছিল, একেবারে পিএম টু ডিএম এই কানেক্টিভিটিটাকে স্ট্রং করতে হবে। আমাদের এখনো পর্যন্ত জেলার সদর দার্জিলিং এই আছে, এবং এই কানেক্টিভিটিটাকে যদি স্ট্রং করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় আরো বেশি ভালো করে ডেলিভার করা যাবে। অ্যাকাউন্টেবিলিটিকে, অফকোর্স অ্যাকাউন্টেবিলিটিকে সুনিশ্চিত করতেই হবে প্রশাসনের ক্ষেত্রে। আমরা কিন্তু এই বিষয়টা দেখেছি পাহাড়ে, যে এক শ্রেণীর বাহুবলীদের রাজত্ব পাহাড়ের জনস্বার্থকে বারবার ব্যাহত করেছে, এবং যার যেখানে মনে হচ্ছে, রোহিণীতে হঠাৎ করে একটা টোল গেট বসে গেছে, কেউ প্রশ্ন করেনি এই টোলের টাকা কোথায় যায়, কারা তোলেন এই টোলের টাকা, কেউ প্রোটেস্ট করেননি। নতুন রাজ্য সরকার আসবার কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা দেখলাম এই সাংসদ গিয়েই, রাজু বিস্তা গিয়েই সেই টোল গেটকে তুলে দিলেন। ফলে টুরিস্টদের যাওয়ার ক্ষেত্রে, আসার ক্ষেত্রে সেই আগের দাদাগিরি আমরা জানি না, এই টাকা কারা তুলতেন, কোথায় যেত এই টাকার ভাগ। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, আমি শুধু সাধারণ উদাহরণ দিচ্ছি। তেমনি যে ড্রাইভাররা ওই মোটর স্ট্যান্ডে গাড়ি রাখেন, তাদের উপর থেকে যে তোলাবাজিটা হতো, যে সাধারণ পোর্টার ওখানে ছোটখাটো দোকান করে যারা কোনো মতে জীবিকা নির্বাহ করছেন, তাদের থেকে যে তোলাবাজিগুলো হতো, এটা পুরোপুরি তৃণমূলের গোটা রাজ্য জুড়ে যে কালচার ছিল সেটাকেই তারা এক্সপোর্ট করেছিল পাহাড়ে। এবং পাহাড়ের মানুষ কিন্তু সরল সাদাসিধে, তাদের মাথায় এই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আমরা ঢুকিয়েছি। আমরা এই অঞ্চলে মানে সমতলের রাজনীতি থেকে এগুলো ওইখানে গিয়ে পৌঁছেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আজকে পর্যন্ত আবারও বলছি যে এখনো পাহাড়কে ঘিরে পর্যটনকে নিয়ে কোনো স্পষ্ট নীতি, তার স্পষ্ট কোনো রূপরেখা আমরা এখনো পর্যন্ত দেখিনি। তার স্বাস্থ্য, তার পানীয় জল, যেগুলো মৌলিক সংকটের জায়গা, এখানকার এই বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলোর সাধারণ মানুষের অবস্থা, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভাবিনি। ওই একটা ডিএইচআর আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা হেরিটেজ তকমা পেয়েছে, কিন্তু পরবর্তীকালে তার মেইনটেনেন্স, তার ব্যবস্থাপনা, তার সঙ্গে জড়িত কর্মীদের জীবনের সুরক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা, সেগুলোর ক্ষেত্রে রেলের ভূমিকা, এই অনেক কিছু দাবির জায়গা আছে। টেলিকমিউনিকেশন, ওটা এমন একটা জায়গা হয়ে আছে যে যেখানে পেরেছে একটা করে টাওয়ার বসিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানিগুলো এসে। মানে সবটা মিলিয়ে এই মুহূর্তে যদি এনএসআর পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার, ন্যাশনাল সিকিউরিটি রিজন পরিকল্পনা করে, তাহলে কিন্তু পাহাড় জিও স্ট্র্যাটেজিক্যালি এমন একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা শান্তিতে থাকা, নিরাপদে থাকা, সেখানকার মানুষের জীবনের জন্য যে চাহিদাগুলো আছে, উন্নয়নের যে দাবিগুলো আছে, সেগুলোর খুব দ্রুত মীমাংসা হওয়া এবং দ্রুত সেই উন্নয়ন পৌঁছে যাওয়াটা একান্ত দরকার। গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে এদের ভোট নিয়ে বারবার পার্লামেন্টে গেছেন এমপিরা, বারবার বিধানসভায় পাঠিয়েছেন এরা এদের মানুষদের, কিন্তু কাজের কাজ কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। কিছু টাকা পাঠিয়ে দিয়ে দায় সেরে দেওয়া হয়েছে। যে বিভাগগুলোকে ট্রান্সফার করা হয়েছে সেই বিভাগগুলোর মানে কার্যকারিতার উপর সমগ্র বিষয়টার
উপরে নজরদারির বিষয়, এইগুলো সমস্ত অধরা থেকেছে। সেই জন্যই বলছিলাম ওই স্কুল শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূলের ওই ছাত্র ইউনিটের নেতা, তিনি এসে পাহাড়ের শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা লুটপাট করে নিয়ে চলে গেছেন। ফলে এই জায়গাগুলো তো আমরাই ওদেরকে বেশি বেশি করে ক্ষতিগ্রস্ত করেছি। ফলে এটা আমাদের দায় বর্তায় আজকে এই অপরাধগুলো দায় স্বীকার করে নিয়ে। আমি আবারও বলছি, আমি যে 2 বছর পাহাড়ে কাটিয়েছি, আমি যে 2 বছর ওই পাহাড়ে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়িয়েছি, এই মানুষগুলোকে আমি খুব কাছ থেকে দেখেছি। এদের জীবনযাত্রার চাহিদা খুব কম, এরা খুব সামান্যতেই খুশি। সেই জায়গাটাতে আমরা কিন্তু এদেরকে ডেলিভার করতে পারিনি, শুধু এদের থেকে নিয়েছি, কেবল কিছু দিতে পারিনি আজ পর্যন্ত। ফলে সেই গ্যাপটার জন্য এই দুর্নীতির এই অবস্থা হয়ে গেছে। একটা ধস নামলে সেই ধস মানে এপার ওপার যাতায়াত বন্ধ হয়ে গেলে ট্যাক্সি ড্রাইভারদের সারাদিনের পৃথক গোর্খাল্যান্ড এর কি কোনো সমাধান আমি দিতে আবারও পারবে? বলছি, সাংবিধানিক সমাধানই চাই। আমি আবারও বলছি, আমরা সাংবিধানিক সমাধান চাই, কোনো বিচ্ছিন্নতার প্রশ্ন না। আমি আবারও বলছি, কেন্দ্রীয় সরকারের তদারকিতে একে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হোক, কিংবা ন্যাশনাল সিকিউরিটি রিজন ঘোষণা করে তার জিও স্ট্র্যাটেজিক্যাল গুরুত্বের জন্যই এটাকে সরাসরি কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এই এলাকাকে নিয়ে যাওয়া হোক। এবং সেইটা হলে তার উন্নয়ন থেকে শুরু করে জনপরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছুর উপর সরাসরি কেন্দ্রীয় সরকারের যে নিয়ন্ত্রণ কায়েম হবে, তাতে মাঝখানে আর কোনো এজেন্সির রোল থাকবে না। তাতে মানুষ আরো অনেক ভালো, স্বচ্ছ, পরিষ্কার পরিষেবা পাবেন। একদম। পাহাড় নিয়ে আজকের আলোচনা, পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা এবং পাহাড়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা। আমি এই মুহূর্তে চলে যাব রোশনজির কাছে। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রোশনজি, যে বিষয়টি কিছুক্ষণ আগে অমিতাভ বাবু বলছিলেন, এই পৃথক গোর্খাল্যান্ড নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক জল্পনা রয়েছে, অনেক আমরা প্রতিবাদও দেখেছি। সে জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যদি আপনাকে প্রশ্ন করি, কিছুক্ষণ আগে অমিতাভ বাবু বললেন এর একটা স্থায়ী সমাধান, সাংবিধানিক সমাধান হওয়া প্রয়োজন, প্রয়োজনীয় কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা। কিভাবে দেখছেন বিষয়টিকে, আপনারা কি চাইছেন? अमिताभ बाबू ने जिस तरीका से यूनियन टेरिटोरी का बात कहा है, 1956 में फजल अली कमीशन जो बना था, एसआरसी, स्टेट रीऑर्गेनाइजेशन कमीशन, उन्होंने देश का जो स्ट्रैटेजिक एरिया है, बॉर्डर एरिया, उसको डायरेक्टली अंडर सेंट्रल कंट्रोल रखने का लिए रिकमेंडेशन किया था। देखते जाइए तो 1956 में ही हमारा केस यूनियन टेरिटोरी का लिए हो जाता, लेकिन अब हम लोग सरकार के ऊपर निर्भर करता है कि वो किस तरीका का समाधान चाहता है। हम लोग तो चाहता है संवैधानिक समाधान, कॉन्स्टिट्यूशनल हम लोग का सॉल्यूशन चाहिए। गोरखा आइडेंटिटी का संरक्षण, क्योंकि नेपाल से जिस तरीका से गोरखा आ रहा है, नेपाली आ रहा है, तो गोरखा आइडेंटिटी एक प्रश्न चिन्ह लगा है। हम लोग जब दिल्ली जाता है, कलकत्ता जाता है, आप लोग का नेपाल से आया है बोलता है, तो ये इसका लिए भी सरकार को एक सोचना चाहिए, गोरखा आइडेंटिटी कैसा प्रिजर्व हो जाए, हमारा कल्चर, हमारा ट्रेडिशन, हमारा लिटरेचर सब का संरक्षण हो जाए। हम लोग इसका प्रिजर्वेशन का बात करता है, गोरखा आइडेंटिटी का। पिछले सरकार जो तृणमूल सरकार था, इसने हम लोग को इतना टॉर्चर किया था। 35 बरस हम लोग ने कम्युनिस्ट का शासन में हम लोग को शोषण किया। 15 वर्ष तृणमूल के सरकार ने शोषण किया। इतना 2017, 2013, 2007 से सीपीआईएम ने लगाया केस, 2013 से 2017 इतना केस लगाया तृणमूल ने। हमारा ऊपर 156 केसेस था, हमारा विमल जी का ऊपर 170 केसेस से भी ऊपर था। बंगाल का मुख्यमंत्री
इतना डेवलपमेंट बोर्ड बना के गोरखाओं को डिवाइड किया। हमारा नेपाली एक लैंग्वेज है, हाँ, हम लोग विभिन्न जात कल्चर में डिवाइडेड है, लेकिन हम लोग का वननेस फीलिंग है नेपाली लैंग्वेज से। तो हम लोग चाहते हैं कि हमारा 11 जात गोष्ठी को ट्राइबल स्टेटस मिला जाए। और उसके लिए संवैधानिक সলিউশন आप लोगों को चाहिए एकदम, हमारे साथ चाहिए एकदम। हाँ। जी एकदम अपने संगे থাকুন। 11 जात गोष्ठी को ट्राइबल स्टेटस चाहिए, हमारा गोरखा आइडेंटिटी को प्रिजर्वेशन चाहिए একদম। हाँ। আমাদের সঙ্গে জিএনএলএফ এর কেন্দ্রীয় মুখপাত্র রয়েছেন ওয়াইলামাজির কাছে ছোট্ট করে জানতে যাব, সময় একেবারেই কম। ওয়াইলামাজি উনি হচ্ছেন গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মুখপাত্র, কেন্দ্রীয় মুখপাত্র। সেই একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব ওয়াইলামা বাবু, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আজ, অমিতাভ বললেন কেন্দ্রীয় শাসিত রাজ্যের কথা, আপনারাও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টেরই আপনি কেন্দ্রীয় মুখপাত্র, কি বলবেন এই বিষয়ে, কি চাইছেন আপনারা? देखिए, जो हमारा यहाँ का राजनीतिक जो प्रोमिनेंट पॉलिटिकल सॉल्यूशन है वो तो गोरखालैंड ही है, लेकिन ये अभी भारत सरकार और राज्य सरकार के ऊपर डिपेंड करता है कि आज के परिवेश में, आज के समय में कैसे, कौन सी संवैधानिक व्यवस्था से हमारे भाषा, संस्कृति, हमारे जाति के प्रोटेक्ट किया जा सकता है। ये गवर्नमेंट के ऊपर है, क्योंकि गोरखा जेएनएलएफ बना गोरखालैंड के लिए, और सुभाष घिसिंग जी ने ही गोरखालैंड कॉन्सेप्ट को आगे किया था। तो ये हमारी जो जाति है उसकी सुरक्षा के लिए, ये जो इंडियन यूनियन जो है, भारतीय जो हम लोग भारत के संविधान के अंतर्गत इस जाति को भी सुरक्षा मिले, ये जाति भी देश के साथ कदम से कदम मिलाकर आगे चल सके, और देश के विकास के साथ साथ ये जाति का भी विकास हो। ये एक विचार, ये एक धारणा है हमारे। लेकिन हम रिस्पेक्ट करते हैं कि भारत सरकार के गृह मंत्री जी ने भी कहा है कि हम संवैधानिक व्यवस्था के ओर आगे बढ़ेंगे और गोरखा को न्याय देंगे, और माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी से भी हमें अपेक्षा है और पूरा आशा और भरोसा है। वो पहले ऐसे मुख्यमंत्री जो गोरखा को अपना समझते हैं। बेश बेश बेश। तो हम जानते हैं कि वो लोग जो भी निर्णय लेगा हमारे राजनीतिक समाधान के लिए, वो हमारी सभी भावनाओं को कदर करते हुए हमें सही न्याय देगा, ये हमारी अपेक्षा है। একদম এইভাবে পাহাড়ের উন্নয়ন হবে, আপনারা যথেষ্ট আশাবাদী বর্তমান সরকার নিয়ে, ডাবল ইঞ্জিন সরকার নিয়ে। একেবারে এই মুহূর্তে সকলকে ধন্যবাদ জানাতে হচ্ছে, কারণ হাতে একেবারে সময় নেই। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক শিলিগুড়ি থেকে অমিতাভ কাঞ্জিলাল, এবং জিজেএম সাধারণ সম্পাদক রোশন গিরিজি, ছিলেন বিজেপি দার্জিলিং জেলা সহসভাপতি শুভ প্রধান, এবং জিএনএলএফ এর কেন্দ্রীয় মুখপাত্র ওয়াইলামাজি। প্রত্যেককে আজকে আমাদের এই আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সব কথা যেখানে শেষ করছে, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।